একটি আন্দোলন কেবল সরকার পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্র ও সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তনের স্বপ্ন বহন করে। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থান ও তেমনি গণতন্ত্র, জবাবদিহি, ন্যায় বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশা নিয়ে শুরু হয়েছিল। ২ বছর পর সেই আন্দোলনের চেতনা ও অঙ্গীকার কতটা বাস্তবায়িত হয়েছে সেটি এখন বড় প্রশ্ন। প্রত্যাশা প্রাপ্তির এই হিসাব কেমন, অর্জন কতটা, আর অপূর্ণতা কোথায়? এসব প্রশ্নের উত্তর জানতে এই দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে দেশ সন্ধ্যার আয়োজনের। সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি জুলাই গণতন্ত্রকামী সবার অর্জন। আমাদের আলোচনা এগিয়ে নিতে আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন। একে একে তাদের সাথে পরিচয় হয়ে নিতে চাই। আমার বামে আছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। আপনাকে স্বাগত আমাদের আজকের দেশ সন্ধ্যায়। আমার ডানে আছেন আবিদুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আপনাকেও স্বাগত আজকের আমাদের আয়োজনে। আমরা যেমনটি বলছিলাম যে একটি আন্দোলন আসলে সরকার পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্র সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তনের স্বপ্ন বহন করে। আমি আসলে মুজিবুর রহমান মঞ্জু আপনাকে দিয়ে শুরু করতে চাই। জুলাই সনদ, যেটিকে আসলে ঐক্যমত্যের দলিল বলা হয়, ঐক্যমত্যের দলিল আসলে কোথায় গেল, বা এটি আসলে সংস্কার কতটা হলো, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। জুলাইতে যারা রাজপথে আন্দোলন করেছে, আবিদরা ক্যাম্পাসে নেতৃত্ব দিয়েছে, তাদেরই একজন। সুতরাং ভালোই হলো আজকের আলোচনাটা রিলেভেন্ট করা যাবে ছাত্রদের সাথে। আপনি যে প্রশ্নটা করেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন বা জুলাই সনদটা কোথায় গেল, জুলাই সনদটা আসলে কি, জুলাই সনদের গুরুত্বটা কি, সেটা তো গুরুত্বপূর্ণ বিষয়। আমি খুব সংক্ষেপে বলি আপনাকে। আমরা খুব সহজেই জানি যে আমাদের দেশের আইন বা যে কোনো কিছু প্রণয়নের ক্ষমতা বা দায়িত্ব হচ্ছে পার্লামেন্টের। তো আমরা যখন এই সংস্কার নিয়ে আলোচনা করছিলাম, তখন বিএনপির পক্ষ থেকে, বিএনপি যেহেতু বড় দল, বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে এই সংস্কার বা পরিবর্তন সব কিছু তো পার্লামেন্টে হবে, আমাদের কাছে আমরা কেন এটা করব? সুতরাং নির্বাচনটা হয়ে যাক, নির্বাচনটা হয়ে গেলে যারা ক্ষমতায় আসবে তারা এই সংস্কারগুলো করবে। যেহেতু প্রত্যেক দলেরই একটা সংস্কার প্রস্তাব আছে, বিএনপি ৩১ দফা একটা সংস্কার প্রস্তাব দিয়েছে এবং ফরচুনেটলি এই ৩১ দফা সংস্কার প্রস্তাবের সাথে কম বেশি সবাই একমত ছিল। যেহেতু আন্দোলনের সময় এটা নানাভাবে পরিবর্তন হয়ে ৩১ দফাটা চূড়ান্ত করা হয়েছে। তখন বলা হয়েছিল যে না, আমরা কোনো দলের উপরে আমরা বিশ্বাস রাখতে চাই না, কারণ বাংলাদেশে সাধারণত যেটা হয় যে নির্বাচন হওয়ার পরে যারা ক্ষমতায় আসে তারা কিন্তু তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে, এটা আমাদের জেনারেল ট্রেন্ড। এর আগেও আমরা অনেক কথা বলতে পারবো, যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ঐকমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল, কারণ পরে রাজনৈতিক দলগুলো সে এক একজন এক একভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ভণ্ডুল করে দিয়েছে। আপনি জানেন যে আওয়ামী লীগ আমলে 10 টাকা সেরে চালের কথা বলা হয়েছিল, ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল, এগুলো কিছুই প্রতিশ্রুতি রক্ষা হয়নি। ফলে আমাদের মধ্যে একটা ঐকমত্য তৈরি হয়েছে যে না, আমরা জুলাই সনদ বলে একটা জিনিস তৈরি করব, যেই সংস্কারটা আমরা সবাই মিলে করব। ডক্টর ইউনূস একটা কথা বলেছিলেন যে আপনারা যেটা যেটার সাথে একমত হবেন সেটা করা হবে, আর যেটা যেটা করা হবে না সেটা আমরা কি হয়েছে এটা আমরা জনগণকে জানিয়ে রাখব। সেই আলোকে কিন্তু 10টা সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে সবার কাছ থেকে প্রস্তাব এসেছে, সবাই আমরা নানা ধরনের প্রস্তাব দিয়েছি। তার ভিত্তিতে কমনগুলোকে এবং ইম্পর্টেন্টগুলোকে আপনার একসাথ করে কম্পাইল করে একটা ঐকমত্য কমিশন করা হয়। ঐকমত্য কমিশনে আমরা সবাই আলোচনা করি কি বাস্তবায়ন করা যায়, এবং আপনি জানেন যে সেখানে 113টা অধ্যাদেশের মাধ্যমে কিছু জিনিস বাস্তবায়ন আগেই হয়ে গেছে। বাকি কিছু নিয়ে খটকা তৈরি হয়, সেটা হচ্ছে বিএনপি বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। সেগুলো তো মৌলিক বিষয় ছিল, আমার জানা মৌলিক বিষয় ছিল। তো আমরা যে কথাটা বিএনপির সাথে আমাদের সাথে যেই তর্কটা হয়েছে বা বিতর্কটা হয়েছে, আমরা বলেছি যে এই মৌলিক জিনিসগুলো যদি সংস্কার না হয় তাহলে তো সংস্কারের মূল এসেন্সটাই নষ্ট হবে। আমরা বিএনপিকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আপনারা এই নোট অফ ডিসেন্টগুলো প্রত্যাহার করে নেন। বিএনপি যেটা বলেছে যে আমরা নোট অফ ডিসেন্ট রাখছি এবং আমরা যদি ম্যান্ডেট পাই তাহলে আমরা আমাদের মতো করে বাস্তবায়ন করব। আমরা যখন দেখলাম যে বিএনপি এই মৌলিক জায়গাগুলো, অর্থাৎ মৌলিকগুলো কী কী আপনি দেখেন, যেমন দুদক, যেমন নির্বাচন কমিশন, যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, পিএসসি, এই ধরনের গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, 5-6টা সাংবিধানিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো আমরা জানি যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সরকারকে জবাবদিহিতা আনা যাবে, সরকারের নিরপেক্ষতা, সরকারের নিয়োগ প্রক্রিয়া, এগুলোকে দলের বাইরে মানে দলীয় প্রভাব থেকে মুক্ত রাখা যাবে। সুতরাং আমরা যে প্রস্তাবটা দিয়েছিলাম বিএনপি এটার সাথে দ্বিমত করেছে, যার কারণে আমরা বলেছি তাহলে আমরা এটা
এর একটা নিশ্চয়তা চাই গণভোটের মাধ্যমে। এবং গণভোটটা করা হয়েছে দুটো কারণে। একটা হচ্ছে যেহেতু আমরা সব কিছুতে ঐক্যমত্য হতে পারি নাই, তাহলে জনগণের রায়টা এখানে থার্ড আম্পায়ার হিসেবে জনগণের রায়টা আমরা নিব। আরেকটা হচ্ছে আমরা যারা এই জুলাই সনদে স্বাক্ষর করেছি, আমরাই তো দেশের সব মানুষ না। আমরা ধরেন কত মানুষকে রিপ্রেজেন্ট করি, আমাদের বাইরেও তো জনগণ। যেমন আপনি তো কোনো রাজনৈতিক দল করেন না, আবিদ বিএনপির রাজনীতি করে, বিএনপি নেতারা যেখানে স্বাক্ষর করেছে সেখানে তার সম্মতি আছে। আমি একটা দল করি, আমি স্বাক্ষর করেছি, আমার দলের সম্মতি আছে, কিন্তু আপনার সম্মতিটা কোথায়? সেই জন্য আমরা গণভোটের ব্যবস্থা রেখেছি, যাতে সকল জনগণের সম্মতিটা সেখানে আসে। এখন জনগণের সম্মতি দিয়েছে, জনগণ আমাদেরকে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য। এখানে একটা টেকনিক্যাল কথা, এই গণভোটটা বিএনপি প্রথমে রাজি ছিল না, পরে বিএনপি সম্মতি দিয়েছে, ইয়েস গণভোট হবে। গণভোটে বিএনপির মধ্যে আমরা দুই ধরনের প্রবণতা দেখি। এক ধরনের প্রবণতা ছিল গণভোট এটা আমাদের সংবিধানে নাই এই কথা বলে গণভোটকে অগ্রাহ্য করার। আবার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিশেষ করে বিএনপির বর্তমান যিনি প্রধানমন্ত্রী আমাদের, উনি কিন্তু গণভোটে হাঁ ভোটের পক্ষে প্রতারণা চালিয়েছেন এবং মানুষকে উদ্বুদ্ধ করেছেন যে আপনারা গণভোটে হাঁ ভোট দিন। গণভোটে হাঁ ভোট দেওয়ার কারণে যেটা হয়েছে, আমাদের যেটা আর্গুমেন্ট, যে এই জুলাই সনদের যেগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলোও জনগণ আমাদেরকে রায় দিয়েছে যে এগুলোও বাস্তবায়ন করতে হবে। যার কারণে একটা সংবিধান সংস্কার কমিটি গঠন করে পার্লামেন্ট এটা করার জন্য আমরা প্রস্তাব বা আমরা অনুমোদনটা সেভাবে হয়েছিল। বিএনপি এখন সেই জায়গাটাতে, আমরা যেটা বিএনপিকে আগেই আমরা মানে আশঙ্কা করেছিলাম যে ক্ষমতায় গেলে ক্ষমতাসীন দল সংস্কারগুলো করতে চায় না। ফলে আমরা দেখেছি যে 113টা অধ্যাদেশের মধ্যে বিএনপি কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, দুদক, মানবাধিকার কমিশন সহ বেশ কয়েকটা অধ্যাদেশ, এবং আপনার সুপ্রিম কোর্ট পৃথকীকরণের, সুপ্রিম কোর্ট আলাদা সচিবালয়ের যেগুলো ছিল সেগুলো বিএনপি পাশ করে নাই, অর্থাৎ এগুলো আগের আওয়ামী আমলের আইনের মতো রয়ে গেছে। সেজন্য আজকে জুলাই সনদটা এই জায়গায় এসে আটকে গেছে। এখন বিএনপি বলছে যে তারা যেহেতু 2/3 সমর্থন পেয়েছে, সুতরাং তারা তাদের নোট অফ ডিসেন্টগুলো তাদের মতো করে রাখবে। আমাদের বক্তব্য হচ্ছে যে গণভোটে যেহেতু জনগণ রায় দিয়েছে, সুতরাং আপনারা এখানে স্যাক্রিফাইস করেন, জনগণের রায়টা আপনারা মেনে নেন। এখানেই এখন দ্বন্দ্বটা, বা আপনি যদি বলেন যে ছোট করে এই ঘাপলাটা এখানে লেগে আছে। যদি বিএনপি এই জায়গায় স্যাক্রিফাইস করে, 70% জনগণের এই রায়টাকে ঔদার্য দিয়ে যদি বিএনপি গ্রহণ করে, আমি মনে করি যে জুলাই মানে সনদের সংকটটা কেটে যাবে। যদিও বিএনপি বলছে যে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু সেই অক্ষরে অক্ষরে পালনটা তারা বলছে তাদের মতো করে। আমাদের আর্গুমেন্ট হচ্ছে, বক্তব্য হচ্ছে যে সেটা করতে হবে গণভোটের রায়ের ভিত্তিতে, এটাই আমাদের বক্তব্য। জি, মজিবুর রহমান মঞ্জু, আপনাকে ধন্যবাদ। আমি এখন আবিদুল ইসলাম খান আপনার কাছে যেতে চাই। আপনি তো আসলে ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলনের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন কতটা আসলে বাস্তবায়িত হয়েছে? আপনি তো আন্দোলনে ছিলেন। আপনাকে ধন্যবাদ। আপনার মধ্য দিয়ে আমার যে শ্রদ্ধা সহ আলোচক ভাইকে শুভেচ্ছা জানাই, এবং একই সাথে দেশ টিভির যারা দর্শকবৃন্দ আছেন আমাদেরকে দেখছেন, আপনাদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। দেখেন, জুলাই মাস চলমান আছে। জুলাই বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য এই জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যেখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হতে চলেছে, ওই মুহূর্তটাতে এই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। এবং একই সাথে এটাও মনে রাখতে হবে, এই জুলাই শুধুমাত্র এই 36 দিনের আন্দোলনের জুলাই নয়। এই জুলাইয়ের ডে 1 থেকে আমরা এখানে সম্পৃক্ত ছিলাম, যথাযথ ভূমিকা পালন করেছি নিজের জীবনের মায়াকে উপেক্ষা করে। কিন্তু একই সাথে বিগত 17 বছরের সংগ্রামের যে ভিত্তি, সেটাকে আপনি কোনোভাবেই ফেলে দিতে পারবেন না। 17 বছরের সংগ্রামের ভিত্তির ফলশ্রুতিতেই কিন্তু ছোট ছোট স্ফুলিঙ্গগুলো এই জুলাইয়ে দাবানলের রূপ নিয়েছে। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে পড়ছে যে ওই ক্যাম্পাসের সেই মুহূর্তের কথা, যেই মুহূর্তে যে টার্গেটে এই আন্দোলনে নেমেছিলাম। যেহেতু আমরা রাজনৈতিক ছাত্র সংগঠন ছিলাম, একজন জেনারেল স্টুডেন্টের পক্ষে কোটা সংস্কার আন্দোলনে জেনারেলাইজেশন হওয়া কিংবা আন্দোলন করাটা যতটা সহজ ছিল, জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী হিসেবে আমাদের জন্য এই আন্দোলনে অংশগ্রহণ করা এবং আমাদের ছেলে মেয়েদেরকে আন্দোলনে জেনারেলাইজেশন করাটা ততটাই কঠিন ছিল। এবং যে উদ্দেশ্যে ছেলে মেয়েদেরকে জেনারেলাইজেশন ডে 1 থেকে করেছিলাম, কারণ আমরা 2016, আমার যে অভিজ্ঞতা 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত ক্যাম্পাসে আসার পরে হাসিনা ক্ষমতা থেকে চলে যাবে এই টার্গেটে আমি রাজনীতি করতে আসে নাই। অন্যায়ের বিরুদ্ধে আমার একটা প্ল্যাটফর্ম দরকার, সেই প্ল্যাটফর্মটা জাতীয়তাবাদী ছাত্র দল ছাড়া অন্য কেউ হাসিনার চেয়ারকে চ্যালেঞ্জ করতে পারে না বলেই আমি ওই মুহূর্তে জাতীয়তাবাদী ছাত্র দলের আদর্শের রাজনীতিকে বেছে নিয়েছি এবং রাজপথে ছিলাম। তো সুতরাং এই লাস্ট
16 থেকে 24 পর্যন্ত এই রাজনীতির অভিজ্ঞতার লোকে বুঝতে পারছিলাম যে ফ্যাসিস্ট হাসিনা যেভাবে গোড়াপত্তন করেছে তাকে যদি যথাযথ গণঅভ্যুত্থান, একটা গণ আন্দোলনকে গণঅভ্যুত্থানের রূপ দিতে না পারলে তাকে সরানোটা খুবই ডিফিকাল্ট। এই টার্গেটেই কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে আমরা জেনারেলাইজেশন করেছি। এবং আমার সে রাতের কথা মনে পড়ে যে 14 তারিখ রাতে যে টার্গেটে এই আন্দোলনে আমরা ইনভলভড হয়েছিলাম। এই আন্দোলনের অনেকগুলো চরিত্র ছিল, সবাই এক কাতারে মিছিল করতো, কিন্তু আন্দোলনের অনেক চরিত্র ছিল, এক একজনের এক এক উদ্দেশ্য নিহিত ছিল। যেখানে আমাদের উদ্দেশ্যটা ছিল ঠিক আমাদের মতো করে ব্যতিক্রমী উদ্দেশ্য, যে এই আন্দোলনটাকে যে কোনো মূল্যে যদি গণ অভ্যুত্থানের রূপ দেওয়া যায়, যদি ওই রকম সময় আসে তাহলে কাউকে না কাউকে তো দুঃসাহস করে হাসিনা যে স্বৈরাচার সেটা উত্তোলন করতে হবে। তো 14 তারিখ রাতে আমার মনে পড়ে সেই রাজু ভাস্কর্যের তুমি কে আমি কে রাজাকার কে বলেছে স্বৈরাচার, যে স্লোগান গোটা বাংলাদেশের মানুষ লুফে নিয়েছিল এবং এই আগুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গোটা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছিল। আমার সেই সময়ের কথা মনে পড়ে যে 15 তারিখ এই স্লোগান দেওয়ার পরে ভিসি চত্বর আমার চোখের সামনে আমি নিজে হামলার শিকার হয়েছি। আমি ছেলে মানুষ, আমি হামলার শিকার হয়েছে, আর আগেও হামলার শিকার হয়েছে, অভ্যস্ত ছিলাম, কিন্তু আমার চোখের সামনে মেয়েদের উপরে যে লেভেলের নৃশংস হামলা চালিয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা, সেই দৃশ্য এখন আমার চোখে ভাসে। আমরা যখন মেডিকেলে চিকিৎসা নিতে গিয়েছিলাম, দ্বিতীয়বার আমাদেরকে মেরে হসপিটালে পাঠানোর পর আবার ওই আহতদের ওপরে আবার ঢাকা মেডিকেলের ভিতরে গিয়ে হামলার দৃশ্য আমার এখনো মনে পড়ে। যে 16 তারিখ যখন আবু সাঈদের 2 হাত প্রসারিত করে বুকে গুলি নেওয়ার দৃশ্য আমার মনে পড়ে। ওয়াসিম আকরাম সে ডেকেছিল চলে আসুন 16 শহর ডেকে সেই গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আমার সে দৃশ্যের কথা মনে পড়ে যে 18 জুলাই বাড্ডার আদর্শনগরের এক বাসায় আমি একজন আহত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, রক্তাক্ত স্টুডেন্টদেরকে নিয়ে এক বাসায় গিয়েছিলাম। সে বাসার সব মহিলারা, সব মায়েরা নিচে নেমে এসে আমাদের জন্য খাবার নিয়ে এসে, টেবিল ফ্যান নিয়ে এসে আমাদেরকে বাতাস করছিল। আমার এক মায়ের কথা মনে পড়ে যে মা তার বাসা থেকে 2টা লাঠি বের করে, পেপসুডেন বের করে, তারপর হচ্ছে লাইটার বের করে দিয়েছিল যে আমরা যেন যুদ্ধের মাঠে আত্মরক্ষা করতে পারি। আমার সেই মুহূর্তের কথা মনে পড়ে যে 18 জুলাই কানাইরেন বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ জিল্লুরের রক্তাক্ত লাশকে সাক্ষী রেখে আমরা ফ্যাসিস্ট হাসিনার পতনের স্লোগান উত্থিত করেছিলাম। সেই 18 জুলাইয়ের পরবর্তী সময়গুলোতে আপনার গেরিলা যুদ্ধের সময়গুলো, যে 19 জুলাই এই বসুন্ধরা গেটে গেরিলা যুদ্ধের কাহিনীগুলো মনে পড়ে, যখন ইন্টারনেট বন্ধ ছিল এবং যখন আপনাদের টিভির স্ক্রিনগুলোতে ভাসছিল শিরোনাম যে সরকার অভিভাবকদের জন্য সতর্কতা জারি করেছে, তারা যেন তাদের সন্তানকে কন্ট্রোল করে, সন্তানকে বুঝিয়ে যেন বাসায় রাখে। কিন্তু সেদিন সন্তানরা অভিভাবকের কথা না মানে রাষ্ট্রের স্বার্থকে সেদিন বেছে নিয়ে এই বসুন্ধরা গেটের সামনে এসে হেলিকপ্টার থেকে যখন রাবার বুলেট ছোড়া হতো, আপনার টিয়ার গ্যাস নিক্ষেপ করা হতো, ছেলে এবং মেয়ে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তো সেভাবে আন্দোলন করে অভ্যস্ত না। এই যে বসুন্ধরা গেটের সামনে এই যে টিয়ার গ্যাস খেয়ে লাশের মতো সারি সারি করে পড়ে আছে, এদেরকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সেই গেরিলা যুদ্ধের কথা মনে পড়ে। আমার সেই দিনের কথা মনে পড়ে যখন এই গেরিলা যুদ্ধের দিনগুলোতে বসুন্ধরা গেটের নিচে যে ওভারব্রিজের নিচে আমি একদিন দাঁড়িয়ে যখন বক্তৃতা করছিলাম যে হাসিনাকে আর ছাড় দেওয়া যাবে না, আমরা এক ধার দিকে যাব, একজন মুরব্বী পেছন থেকে এসে আমার হাতে 5,000 টাকা আমার হাতে গুজে দিয়ে চলে যায়। সেটা আমি তৎক্ষণাৎ দেখতে পাই না। বক্তৃতা শেষে যখন দেখলাম হাতে 5,000 টাকা একজন মুরব্বী দিয়ে গেছে, আমি ছাত্র জনতার উদ্দেশ্যে দেখালাম, ছাত্র জনতা উদ্বেলিত হলো। এভাবে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতাম, দিনে আন্দোলন করতাম আর রাত হলে ফেরারি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম। রাত হলে ব্লক রেডের মতো যে হিস্ট্রিগুলো, এগুলো আমাদের মনে পড়ে। আজ 3 তারিখ এক দফার মনে পড়ে। 5 তারিখ ঢাকা মেডিকেলের পাদদেশে দাঁড়িয়ে যখন আমি আহ্বান করলাম যে প্লিজ কেউ কাকে আপনারা ছেড়ে যায় না, মুহূর্তের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে আপনি জেনে থাকবেন যে 5 আগস্টের সবচেয়ে মৃত্যুকূপ ছিল চাংখারপুল, যেখানে অনর্গল গুলি চালিয়েছে, টিয়ার গ্যাস নিপ করছে, স্নাইপার অ্যাটাক হয়েছে। আমার চোখের সামনে ডান এবং বাম থেকে শাহারিক মারা গেল। আনাস বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে আসলো, যদি আজ না ফিরি কষ্ট না পেয়ে গরিব হয়ে জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। এই পিচ্চি ছেলে 9ম শ্রেণীতে পড়ুয়া আনাস কি বুঝতো? কোনো দল করতো না, কিচ্ছু করতো না। এই ছোট্ট বাচ্চার মনে সে দেশপ্রেম জেগে উঠেছে। সে লিখেছে, একজন প্রতিবন্ধী কিশোর 7 বছরের বাচ্চা ল্যাংরা মানুষ যদি রাজপথে নেমে গুলি খেতে পারে, লড়াই সংগ্রাম করতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো গড়ে? সুতরাং মৃত্যু ভয়ে গড়ে বসে না থেকে পুলিশের গুলিতে রাস্তায় নেমে মৃত্যু অধিক শ্রেষ্ঠ। এই আনাস কি বুঝতো? তাহলে আজকে দেখেন এই যে গণঅভ্যুত্থান, এই একটা হৃদয় বিদারক গণঅভ্যুত্থানের পরে যেখানে কারো স্বার্থ ছিল না, সেখানে ভাইয়ের রাজনীতি করে তার হয়তোবা চিন্তা থাকতে পারে আমি দেশে নেতৃত্ব দিব, আমি রাজনীতি করি, আমার টার্গেট থাকতে পারে আমি দেশকে নেতৃত্ব দিব। কিন্তু এই যে জেনারেল মানুষ, প্রতিটা শ্রেণী পেশার মানুষ, এই যে রাস্তার
পথশিশুরা পর্যন্ত এভাবে আন্দোলনে শহীদ হলো, তাদের কোনো টার্গেটই ছিল না। কিন্তু আমি আজকে এই ডেস্কে দাঁড়িয়ে আপনাকে বলছি, এই 24-এর গণঅভ্যুত্থানকে টার্গেটে করে যে পুঁজি করে নিজে জীবনে সম্পদশালী হব, এই ধরনের কোনো চিন্তাধারা আজও পর্যন্ত আমার ভিতরে জন্ম নেয় নাই। কারণ এই 24-এর গণঅভ্যুত্থান বিক্রয়যোগ্য হতে পারে না। এটা হচ্ছে একটা বৃহৎ পরিবর্তনের একটা সূচনা ছিল আমাদের হাতে, যে আমাদের রাষ্ট্র যে গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার কিংবা সকল প্রকার নিপীড়ন থেকে মুক্তির একটা অন্যতম পথ ছিল এই গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আপনারা দেখতে পেলেন যেখানে আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকে ভূমিকা রেখে গেছেন। আপনি সাংবাদিক হিসেবে আপনি ভূমিকা রেখেছেন, আমরা রাজনৈতিক দল হিসেবে কৌশলগত কারণে প্রথম দিকে আমরা সামনে যাই নাই, কিন্তু প্রথম দিন থেকে আমরা সেটাকে শেল্টার দিয়ে গিয়েছি। 5 আগস্ট ঘটার পরে আপনি চেহারা চেঞ্জ করে ফেললেন, আপনি এই ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানকে আপনি বিভক্ত করে ফেললেন। আপনি আমাকে সহ্য করতে পারছেন না, আপনি সরকার গঠন করলেন, সরকার গঠন করে আপনারা সরকারে চলে গেলেন। সরকারে চলে যান সেটা নিয়ে আফসোস নাই, কিন্তু সকল স্টেক হোল্ডারকে যে স্বীকার করার মানসিকতার প্রয়োজন ছিল সেটা আপনাদের মধ্যে ছিল না। আপনারা এই যে দেখেন আজকে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন নামক একটা মবের সৃষ্টি করলো। আজকে দেখেন বিশেষ করে ছাত্র দলের ক্ষেত্রে, বিএনপির ক্ষেত্রে, বিএনপি ছাত্র দল মানে আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি এবং ছাত্র দলকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের জায়গায় বসাও, এই যে একটা নেগেটিভ সৃষ্টি করা হয়েছে। আমি আপনাকে এটা বলে শেষ করি, এই যে দেখেন 5 আগস্ট পরবর্তী এই যে গণঅভ্যুত্থান নিয়ে কথা বলা হয়, তাহলে দেখেন আমি এটা বিভক্তি করতে চাই না, কিন্তু বলার জন্য বলতে হয়। এই যে দেখেন এই যে জুলাই গণঅভ্যুত্থানের যতগুলো আইকনিক চরিত্র যেগুলো ইনফ্লুয়েন্স করে মানুষকে, একটা গণঅভ্যুত্থান কিভাবে হয়, প্রভাবিতকরণের মধ্য দিয়ে হয়। এই যে দেখেন স্বৈরাচারের স্লোগান 14 তারিখ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে উত্থিত করা ছাত্রদলের ছেলেরা করেছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ব্যারিকেডটা ভেঙে পুলিশের গালিতে পতাকা উত্তোলিত করেছিল সেই ছাত্রদলের ছেলে করেছিল। যাত্রাবাড়িতে পতাকা উত্তোলিত ছিল মুত্তাকিন, সেটা ছাত্রদলের ছেলে করেছিল। সাভারে যে ধামরায় পুলিশকে ধাওয়া দিয়েছিল সেটা ছাত্রদলের ছেলে করেছিল। জাস্ট শেষ করতে দিন, একটু 1 মিনিটে শেষ করব। মিরপুরের শাহালি থানায় যে ছেলেটা দাঁড়িয়ে আপনার হচ্ছে কাঠ দিয়ে এবং টিন দিয়ে পুলিশের সাথে যুদ্ধ করতেছিল, সেটাও ছাত্রদলের ছেলেরা করছিল। ডেমরাতে মাইকে ছাত্রদল নেতা আহ্বান জানিয়ে পরের দিন গুম হয়ে গেল। তারপর হচ্ছে চলে আসুন 16 শহর ডেকে ছাত্রদল নেতা শহীদ হলো। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে একজন ছেলের কথা আপনাদের মনে পড়ে, একজন মা তাকে সাহস দিচ্ছিল, একজন মা তাকে সানিয়াত ভাইয়ের কথা মনে পড়ে, যে গোটা বাংলাদেশের ছেলে মেয়েদেরকে ইনফ্লুয়েন্স করেছিল, বরকতুল্লাহ বুলু ভাইয়ের ছেলে। আইনজীবী, এই যে আপনার হচ্ছে মার্চ ফর জাস্টিসের যে আইনজীবীরা স্টুডেন্টদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে, মাহবুদ্দিন খোকন ভাইরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি ওবায়দ স্যাররা সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। তো সুতরাং এই যে জানাজা থেকে একজন ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়া ছিল গায়েবানা জানাজা থেকে, সেটাও বিএনপি নেতা ছিল। সুতরাং এভাবে মানে প্রত্যেকটা আইকনিক চরিত্রে আমাদের অবদান থাকার পর, আমাদের ভূমিকা থাকার পর, আমরা তো বলি নাই যে আমরা জুলাই গণঅভ্যুত্থান করছি সুতরাং আমাদেরকে এবার ক্ষমতায় বসায় দাও, আমরা তো সেটা চাই নাই। আমরা একটা ঐক্যবদ্ধ নীতির মধ্য দিয়ে রাষ্ট্রকে সামনে অগ্রসর হওয়ার জন্য চেয়েছিলাম। কিন্তু আপনি ক্ষমতায় যাওয়ার জন্য, আপনি নিজেকে ক্ষমতায় যাওয়ার জন্য, আপনি পার্টি খুলে নিজেকে সম্পদশালী করবার জন্য বিএনপির বিরুদ্ধে আপনি একটা মবক্রেসি করলেন। করার পরে কি হলো, একটা অনৈক্য সৃষ্টি হলো। এই অনৈক্যের সুযোগটা কে নিল? ফ্যাসিজম নিল। এই যে ফ্যাসিজম আজকে বিভিন্ন জায়গায় প্রকাশ্যে মিছিল করে বেড়ায়। এখন আমি এত কিছুর পরও দাঁড়িয়ে একটা কথা বলে যাই, জুলাইয়ের সম্পর্কে আমাদের অনেক ডিবেট হবে, অনেক তর্ক হবে, অনেক বিতর্ক হবে, কিন্তু এটা থেকে ফেসিবাদের হাসির কোনো কারণ নাই। সুতরাং জুলাইয়ের প্রশ্ন অনেক বিতর্ক হতে পারে, কিন্তু জুলাইয়ের প্রশ্নে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ এখনো পর্যন্ত আছে, ভবিষ্যতেও থাকবে। জি, আবিদুল ইসলাম খান, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশ সন্ধ্যায় নিচ্ছে একটি বিরতি। আবার আমন্ত্রণ দেশ সন্ধ্যার আয়োজনে। আমি আবারও আলোচনায় ফিরে যেতে চাই মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে। প্রধানমন্ত্রী আজকে জুলাই জাতীয় সম্মেলনে বলেছেন জুলাইয়ের ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিচার নিশ্চিত করা হবে এবং ন্যায় বিচারের নামে যেন কারো প্রতি অন্যায় করা না হয়। আসলে এটি আসলে দৃশ্যমান কোনো আইনি প্রক্রিয়া আছে কিনা বা এর ভারসাম্য কিভাবে নিশ্চিত করা সম্ভব, আপনি কি বলবেন? প্রধানমন্ত্রী আজকে তো খুব স্পষ্ট কথা বলেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে জুলাই পরিবারের, শহীদ পরিবারের সদস্যরা খুবই আবেগপ্রবণ হয়ে তারা অনেক দুঃখের কথা তারা বলেছেন, এবং তারা বলেছেন যে এই বিচার যদি না হয় তাহলে কিন্তু ফ্যাসিবাদের পথটা বন্ধ হবে না। এখন এই বিচারের দুটো জায়গা, একটা হচ্ছে আবেগের জায়গা, আরেকটা হচ্ছে আইনসঙ্গত ন্যায়সঙ্গত জায়গা। আমি কিন্তু জুলাই পরিবারের সদস্যের সাথে বেশ কয়েকটা মিটিংয়ে ছিলাম আগে, যেগুলো নিয়ে বিচার নিয়ে আলোচনা হচ্ছিল। আমি নিজেও একটা মামলার সাক্ষী। আইনের জায়গায় একটা সংকট হচ্ছে সাক্ষী দেয়া। আপনি আমাকে যতই অভিযোগ দেন, আদালতে কিন্তু মিছিল করে সমাবেশ করলে বিচার হবে না। আদালতে বিচার হবে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে।
ঘটনাটা বর্ণনা করার মধ্যে দিয়ে। সমস্যা যেটা হয় যে যথাযথ সাক্ষ্যের অভাবে অনেক সময় মামলা প্রমাণ করা যায় না। আপনি তো জানেন যে আমাদের এই জুলাই বিচারে যেটা সংকট আমরা দেখি সেটা হচ্ছে প্রচুর জায়গায় কিন্তু সিসিটিভি ক্যামেরা ফুটেজ ছড়িয়ে ফেলা হয়েছে, দলিল গোপন করে ফেলা হয়েছে, হসপিটালগুলো থেকে নাম সরিয়ে ফেলা হয়েছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব কিন্তু বক্তব্যে এটা বলেছেন যে হাসপাতালে আমরা কাগজে কলমে দেখছি যে আমাদের 800-র মতো শহীদের তালিকা পাওয়া যাচ্ছে, কিন্তু জাতিসংঘের হিসাবে কিন্তু 1400 পেরিয়ে গেছে। প্রধানমন্ত্রী বলেছেন এটা 2000-এর কাছাকাছি হবে। আমরা কিন্তু আপনার প্রচুর বেওয়ারিশ দাফন হয়েছে যাদের নাম পরিচয় জানা যায় নাই। সামহাও এখনও আপনি গেলে ঢাকা মেডিকেল কলেজে 4-5টা লাশ এখনও আছে মর্চুয়ারিতে, যাদের এখনও কেউ ক্লেম করতে আসে নাই, তাদের মানে জানে না যে কার সন্তান মারা গেছে। আমরা বহুবার লাশ ঘরের সামনে দেখেছি, মানে মা বাবার এসে কান্নাকাটি করেছেন, সন্তানকে চেনার চেষ্টা করছেন, এ ধরনের ঘটনাগুলো ঘটেছে। সুতরাং এই বিচারের জায়গায় যদি আমরা খুবই সিরিয়াস না হই, খুবই সিনসিয়ার অ্যাপ্রোচ যদি না থাকে, তাহলে কিন্তু একটা হতাশার জায়গা আসবে। এই জন্য আমাদের যে ট্রাইব্যুনালটা করা হয়েছে, ট্রাইব্যুনাল যদিও প্রথম দিকে ছোট ছিল, একটা ট্রাইব্যুনাল ছিল, পরে এটাকে এক্সটেন্ডেড করে 2টো ট্রাইব্যুনাল করা হয়েছে। এই গণহত্যার বিচারটা প্রপারলি আপনার করতে হবে এবং শহীদ পরিবারকে বলতে হবে, এবং তার আমরা যারা ক্ষতিগ্রস্ত আছি, যেমন আমি জানি না আবিদ নিজে তো এই জুলাই যোদ্ধাদের অন্যতম, তারা সাক্ষী দিয়েছে কিনা, তারা সাক্ষী হয়েছে কিনা, কারণ তাদের চোখের সামনে ঘটনা ঘটেছে। ঠিক আছে, এখানে ধরেন আবিদ এত সুন্দর বক্তব্য দিল, এত জ্বালাময়ী কথা বললো, আমাদের সবারই টাচ করে আমাদের হৃদয়ে, কিন্তু সে যদি সাক্ষী দিতে না যায়, সে যদি বিচারের জন্য আসল জায়গায় গিয়ে না দেয়, সে হয়তো বক্তব্য দিচ্ছে, সে হয়তো মাঠে ময়দানে মিছিল করছে, কিন্তু আদালতে গিয়ে সাক্ষী দিতে হবে। এখানে যেটা হয়, আমাদের দেশে ভয় ভীতি দেখানো হয় সাক্ষীদেরকে নানা ধরনের হুমকি দেওয়া হয়, ফলে অনেকে সাক্ষী দিতে চায় না। তো আমাদের ছাত্রনেতারা, আমি আশা করি তারা সবাই সাক্ষী দিয়েছে বা দিবে, এইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখন যদি বিচার প্রপারলি না হয়, দেখেন আমরা কিন্তু বিচার চাই, ন্যায় বিচারই চাই, আমরা চাই না কারণ মিথ্যা ভুল বিচার হোক। কারণ এবারের বিচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে প্রচুর পরিমাণে ভিডিও ফুটেজ আছে। থানাগুলো যেহেতু নানাভাবে তাদের নথি গায়েব করেছে, কারা এই হত্যার আদেশ দিয়েছে আপনি জানেন যে আমাদের কাছে অনেকগুলো টেলিফোন সংলাপ আমি পেয়েছি। আমাদের যেই ট্রাইব্যুনাল আছে তারা কিন্তু প্রচুর ডকুমেন্ট সংগ্রহ করেছে। এখানে সরকার যদি আন্তরিক হয়, সিরিয়াস হয়, তাহলে এই বিচারটা সম্ভব। বিচারের 2টো দিক আছে। একটা দেখবেন যে কখনো কখনো সরকারকে ব্লেম করা হয় যে সরকার এই বিচারটাকে কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিনা। এই সমস্ত ক্ষেত্রে এসে সরকার হয় কি একটু দ্বিধা সংকোচে পড়ে যায়। এই জায়গায় সরকারকে 0 টলারেন্সে থাকতে হবে, যে কোনো ধরনের দ্বিধা সংকোচ নাই, জুলাই নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ নাই। না, যেহেতু আন্তরিকতার কথা আসছে, সেক্ষেত্রে আমার একটু প্রশ্ন আসছে, সেটা হচ্ছে আপনি কেমন দেখছেন সরকারের আন্তরিকতা আসলে কেমন, দৃশ্যমান নাকি কি বলবেন? আমি কিছুটা স্লথ দেখতে পাচ্ছি, কারণ ট্রাইব্যুনাল যেহেতু কিছু রিঅ্যারেঞ্জ করা হয়েছে, গতিতে কিছু স্লথ আছে। তারপরে আপনার শহীদ পরিবারদের সাথে কথা বলে দেখা যায় তারা কিন্তু স্যাটিসফাইড না, তারা মনে করছে যে প্রপার ডকুমেন্টেশন, প্রপার হেল্প তারা পাচ্ছেন না। তো এই জায়গায় আমি আবারও বলবো যে এটা কিন্তু একটা আপেক্ষিক ব্যাপার। ঠিক আছে, আমি হয়তো আপনার কাছে আসছি, আপনি আমার সাথে এক ধরনের কথা বললেন, আমার কাছে মনে হলো যে আপনি আমার সাথে আন্তরিকভাবে কথা বলেন নাই, আমার কাছে মনে হচ্ছে আপনি প্রপার অ্যাটেনশন দেন নাই, আপনার ব্যস্ততা থাকতে পারে। তো এই জায়গাগুলো মিটিগেট করতে হবে, কারণ যারা স্বজন হারিয়েছেন তারা কিন্তু সর্বশান্ত হয়ে গেছেন। এমন এমন গল্প, এমন এমন কাহিনী আপনি শুনবেন, আপনি সহ্য করতে পারবেন না। এমন এমন আজকেও আমি দেখেছি যে যখন শহীদ পরিবার সদস্যরা কথা বলছেন, কেউ অশ্রু ধরে রাখতে পারছেন না, কারো কারো ফ্যামিলি ডিজাস্টার হয়ে গেছে। এক ভদ্রমহিলা বললেন যে তার স্বামী বা তার সম্ভবত কেউ একজন স্ট্রোক করে মারা গেছে সন্তানের মৃত্যু সংবাদ শোনার পরে। এ ধরনের কারণ শত শত ঘটনা। তো সুতরাং আমি যেটা মনে করি যে একটা প্রপার বিচার হওয়া দরকার। আমাদের সমস্যাটা কোথায় জুলাই নিয়ে আমি আপনাকে বলি, আমি একটু নির্মোহভাবে কথাটা বলতে চাই, যদিও আমি একটা পলিটিক্যাল পার্টি করি। আমরা যারা রাজনৈতিক দল ছিলাম, জুলাইতে আমি দেখেছি যে আমাদের মধ্যে এক ধরনের হীনমন্যতা কাজ করছে। হীনমন্যতাটা কি? কারণ এই জুলাইতে আমরা কিন্তু সামনের সারিতে নেতৃত্ব দেই নাই, সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে ছাত্ররা। রাজনৈতিক দলগুলো ছিল এই ছাত্রদের পেছনে সহায়ক শক্তি হিসেবে। কীরকম সহায়ক শক্তি ছিল? দেখেন, বিএনপি এবং জামাতের কথা যদি আমি বলি, বিএনপি এবং জামাতের সবচেয়ে বেশি শহীদ হয়েছে। আপনি যদি বিএনপির ধরেন, দেখবেন শত শত লোক বিএনপির লোকেরা প্রাণ দিয়েছে, জামাতের শত শত লোকেরা প্রাণ দিয়েছে। আমি নিজে যখন গ্রেফতার হয়েছি 28 তারিখে,
আমি যেদিন বেরোচ্ছিলাম, অর্থাৎ 6 তারিখে যখন বেরোচ্ছি, আমি দেখেছি হাজার হাজার বিএনপি নেতাকর্মী জেলখানায়, মানে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমি এটা ধারণা করে বলতে পারি, আমি যে ক্রাউড দেখেছি অন্তত 70% বিএনপি লোকেরা জেলে ছিল। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি এবং জামাত পেছন থেকে তারা সর্বাত্মক সহযোগিতা করেছে, কিন্তু এটা সত্য যে নেতৃত্ব ছিল ছাত্রদের হাতে। এখন এখানে যেহেতু আপনার এত অবদান আছে, আপনি এটা নিয়ে এত বাহাদুরি দেখানোর তো কোনো দরকার নেই, এটা তো স্বতঃস্ফূর্ত, এটা ইতিহাসের সত্য, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। আপনি ছাত্রদের সাথে তারেক রহমানের মিটিং হয়েছে, ভার্চুয়ালি মিটিং হয়েছে, তারেক রহমান সাহেব তাদেরকে উৎসাহিত করেছেন। সালাউদ্দিন ভাইয়ের সাথে আমাদের কথাবার্তা হয়েছে, উনি শিলংয়ে ভারতে ছিলেন, ওনার সাথে রীতিমতো আন্দোলন নিয়ে কথাবার্তা হয়েছে। বিএনপির নেতারা, জামাতের নেতারা, ছাত্র দলের নেতারা, ছাত্র শিবিরের নেতারা সহ, আমি এদের নাম বলছি, অন্যান্য সব আমরা সবাই ছিলাম, এদের নাম বলছি কারণ নিজের কথা না বলে অন্যের কথা বলা ভালো, তাদের প্রশংসা করা ভালো, আমরা এই প্রশংসাটা দিতে চাই। কিন্তু এটা মনে রাখতে হবে, যদি এই আন্দোলন সফল না হতো, যদি শেখ হাসিনার পতন না হতো, যারা পেছনে ছিলেন তাদের দায় কিন্তু কম ছিল। কারণ কারা বিদেশে ছিলেন, কারা আমরা সহযোগিতা করেছি, এগুলো আমরা কিন্তু ফোন নাম্বার চেঞ্জ করে আমরা আত্মগোপনে চলে যেতে পারতাম। কিন্তু যারা সামনে ফেস হয়েছে, ইভেন আবিদরা যখন সামনে ফেস হয়েছে, আমি ছাত্রদল নেতা হিসেবে বলছি না, ওরা যারা সামনে ফেস হয়েছে, শাস্তিটা, বিপদটা কিন্তু তাদেরই বেশি হতো। সুতরাং এখানে আমাদের কোনো বাহাদুরি করার কাজ নাই। আমি মনে করি জুলাইতে যারা সবচাইতে বেশি অবদান রেখেছে, জুলাই অভ্যুত্থানের পরে তারাই সবচাইতে বেশি লাভবান হয়েছে। আপনি যদি দল হিসেবে দেখেন, তখন বিএনপি ক্ষমতায় গেছে, এই জুলাই অভ্যুত্থানের ফসল। আপনি যদি জামাতকে দেখেন, জামাত কিন্তু বিরোধী দল হয়েছে, ইতিহাসে তাদের এত বড় মানে মানে কি বলবো যে ফল আর নাই যেটা তারা পেয়েছে। আপনি যদি এনসিপির কথাই ধরেন, এনসিপি তো দল আকারে ছিল না, এনসিপির নেতারা যারা ছিল তারা কেউ উপদেষ্টা হয়েছে, কেউ সারা দেশে পরিচিতি পেয়েছে, তারা জুলাইয়ের নেতা হিসেবে তারা সকলের কাছে পপুলার। সুতরাং আমরা শুধু অবদান নিয়ে কাটাকাটি করার দরকার নেই। আপনি যা পেয়েছেন, আপনি কি মনে করেন, আপনি দেখেন জুলাই যেদিন সফল হলো, 5 তারিখ হাসিনা পালিয়ে গেল, 6 তারিখে খালেদা জিয়া মুক্তি পেয়ে গেলেন সবার আগে। তারপরে বিএনপির একজন নেতা যিনি এখন আইনমন্ত্রী, উনি অ্যাটর্নি জেনারেল নিয়োগ পেলেন, তাই না? সুতরাং এখন এই কথাগুলো আমি তো বললে একটা একটা করে অনেক কথা বলতে পারি। কাগজে কলমে অন্তর্বর্তীকালীন সরকার যেটা ছিল, সেটা অ্যাকচুয়ালি বিএনপি, জামাত আর কিছুটা এনসিপির একটা কম্বাইন্ড সরকার ছিল। সুতরাং এখানে এমন না যে অন্তর্বর্তীকালীন সরকার এসে তারাই সব কিছু কুক্ষিগত করেছে, তাদের অনেক দোষ ত্রুটি আছে, তাদের সীমাহীন ব্যর্থতা আছে। কিন্তু আমরা যাতে জুলাইকে পার্শিয়ালি বিবেচনা না অন্তর্বর্তী করি। সরকার তো বিভিন্ন ধরনের আসলে সংস্কারের উদ্যোগ নিয়েছিল, সেগুলো কেন বাস্তবায়ন, মানে তাদের ভুল আসলে কি ছিল? না, ভুলটা হচ্ছে, আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে যেটা আবিদ একটু করে বলেছে, একটু ইঙ্গিত দিয়েছে, তার কথা জন্য আবেগপ্রবণ হয়ে বক্তব্য রেখেছে। তো প্রথমে তাদের ব্যর্থতাটা হচ্ছে, তাদের উচিত ছিল জুলাইয়ের সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে বসে শোনা যে আপনারা কীভাবে এই জুলাইটা সংগঠিত করেছেন। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের যারা নেতৃত্ব ছিলেন, তাদের বেশিরভাগ লোক কিন্তু জুলাইয়ের সাথে সম্পৃক্ত ছিলেন না। মিস্টার ইউনুস হিমসেলফ, উনিও কিন্তু সরাসরি সম্পৃক্ত ছিলেন না। কিন্তু উনি যখন এসে নির্দিষ্ট কাউকে ক্রেডিট দিয়েছেন, তখনই অন্যান্য স্টেক হোল্ডাররা ব্যথিত হয়েছে। এটা দিয়ে ওনাদের ফেলিউর এবং লিমিটেশন স্টার্ট হয়েছে। আরো অনেকগুলো আছে, কিন্তু আমি মনে করি ওনাদের সরকারটা একক সরকার ছিল, ওনাদের সরকার সবাইকে নিয়ে কাজ করেছে। জি জি দর্শক, দেশ সন্ধ্যার সময় হয়েছে একটি বিরতি নেবার, নিচ্ছি বিরতি। আবার আমন্ত্রণ দেশ সন্ধ্যার আয়োজনে। আমি আবার আলোচনায় ফিরে যেতে চাই। আবিদুল ইসলাম খান, আপনার কাছে এবার যেতে চাই। যেমন জুলাই সনদ বাস্তবায়ন কবে হবে সেটি নিয়ে আমরা বারবার প্রশ্ন করছি, অন্যদিকে জুলাইয়ের 1 তারিখ আমরা দেখতে পেলাম জুলাই সেই নাম নিয়ে এক ধরনের বিতর্ক চলছে, এক একজন এক এক ধরনের কথা এবং ন্যারেটিভ তৈরিরও চেষ্টা চলছে। সেটিকে ঠেকানোর জন্য আরেক পক্ষ দেখা যাচ্ছে যে শীলতার সীমা অতিক্রম করে যাচ্ছে। এটিকে আসলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? যদি আমি শুরুতেই যাই, জুলাই আমাদের একটা বৃহৎ শক্তির, পতিত স্বৈরাচার ছাড়া বৃহৎ শক্তিদের কিংবা সামগ্রিক সকল শক্তির সমন্বয়ে জুলাই সংগঠিত হয়েছে। তো এখন যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, সে সুযোগ কিছুটা পেয়েছে, সেটার দায় আমাদেরও আসলে আছে। এই জায়গাটাতে কিছু আমাদের দায় আছে, কারণ দৃশ্যমান বিভক্তি ছিল, দৃশ্যমান কাদা ছড়াছড়ি ছিল। তারপর হচ্ছে যে সোশ্যাল মিডিয়া বেশি হচ্ছে। আচ্ছা, এটাতে আমি যাচ্ছি, একটু সময় দিবেন। একটু আগে হচ্ছে যে আপনার জুলাই সনদ নিয়ে যে কথা বলা হয়েছে, কিংবা সনদ বাস্তবায়িত হচ্ছে না, কিংবা হা ক্যাম্পেইন না ক্যাম্পেইন, দেখেন
আমাকে নিয়েও কিন্তু নির্বাচনের আগে একটা বিশাল মবকৃষি হয়েছে যে আমি নাকি জুলাইয়ের সনদের বিরুদ্ধে না ক্যাম্পেইন করেছি। আসলে কিন্তু ওই যে না ক্যাম্পেইনটা সত্যিকার অর্থে ওইটা ছিল হচ্ছে নির্বাচনের আগে যে একটা গণভোটের আয়োজন ছিল, ওইটা না ক্যাম্পেইন ছিল। এটা যে নির্বাচনের আগে গণভোট না, একসাথে গণভোট এবং নির্বাচন, দুটা নির্বাচনের দিনই এটা সংগঠিত হবে, আমাদের কথা ছিল এটা। অথচ আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে নেগেটিভ ছড়ানো হলো যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই না, কিংবা হচ্ছে গণভোটের বিরুদ্ধে না। আসলে ব্যাপারটা কিন্তু তা কোনোটাই ছিল না, এটা কিন্তু একদম সত্য বলছি আপনাকে আমি। এবং গণতন্ত্র মানেই হচ্ছে মতের অমিল। আমি আমার নোট অফ ডিসেন্ট সহ যখন উপস্থাপন করেছি, জনগণ আমাকে ভোট দিয়েছে। সুতরাং আমি যদি যথাযথভাবে জুলাই সনদকে বাস্তবায়ন না করি, আমি যদি জনগণের যে প্রত্যাশিত যে ফলাফল সেটা যদি আমি বাস্তবায়ন না করি, তাহলে 5 বছর পর আমাকে জনগণ ভোট দিবে না, এটাই তো বাস্তবতা। আমি সেদিকেই তো এগুচ্ছি। সুতরাং জুলাই সনদের বিরুদ্ধে গিয়ে জনগণের বিরুদ্ধে গিয়ে তো আমার তো কোনো লাভ হচ্ছে না। আবার এখানে ইন্টারিম সরকার সবাইকে এক প্রকার হচ্ছে যে তাকে বাধ্য করেছে, 3টা পয়েন্ট আমার প্রয়োজন, একটা আমার প্রয়োজন নাই, তখন এটার জন্য কোনো অপশন নাই, আমাকে হয় 4টাতেই হা দিতে হবে, না হলে 4টাতেই আমাকে না দিতে হবে। সেক্ষেত্রে আমি কি বলবো, সুতরাং আমি হা দিব, যেগুলো আমার বেশি প্রয়োজন সেক্ষেত্রে আমি হাই দিব, এটাই স্বাভাবিক ব্যাপার। এই গন্ডগোলটা ইন্টারিম সরকারও লাগিয়ে দিয়ে গেছে অনেকটা। কিন্তু বিশ্বাস রাখতে পারেন এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী বারবার বলে গিয়েছেন পুঙ্খানুপুঙ্খভাবে জুলাই সনদকে বাস্তবায়ন করবে, এবং আমরাও জুলাইয়ের বিপরীতে, কারণ জুলাই গণঅভ্যুত্থান যদি না হতো তাহলে হয়তো আজকে আবিদ এখানে দাঁড়িয়ে হয়তো আজকে টকশো করতে পারতাম না, কিংবা কথা বলতে পারতাম না। যদি জুলাই ব্যর্থ হতো তাহলে আজকে মঞ্জুর ভাই একটু আগে বললেন যদি সফল না হতো হয়তোবা অনেকের বিচার হতো। হ্যাঁ, যাদেরকে দেশীয় আন্তর্জাতিকভাবে চিনে ফেলেছে তাদের যদি বিচার হতো, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচারটা সম্পন্ন হতো, গোটা বিশ্ব জানতো। কিন্তু আমরা যারা ফ্রন্টলাইনার, বিশ্বের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিলাম, আমাদের বিচারটা হয়তোবা ফ্রন্টলাইনে হতো না, আমাদেরকে হয়তোবা এমনভাবেই গুম হাড্ডি মাংস খুঁজে পাওয়ার কোনো সুযোগ থাকতো না, এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হতো। সুতরাং আমি একটা নির্দিষ্ট সংগঠন করি, ঠিক আছে, কেন করি? বাংলাদেশকে ভালোবেসে আমি সংগঠনটা করতে এসেছি, বাংলাদেশের মুক্তির জন্য আমি সংগঠনটা করতে এসেছি। তাহলে কি সংগঠন আমার কাছে আগে নাকি বাংলাদেশ আমার কাছে আগে? অবশ্যই আমার কাছে বাংলাদেশ আগে। সুতরাং এই জুলাই বাংলাদেশ পরিবর্তনের জুলাই, বাংলাদেশের স্থিতিশীলতার জুলাই, একটা দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য এই জুলাই সংগঠিত হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই জুলাই সনদের প্রতি এবং জুলাইয়ের প্রতি যেটা বাস্তবায়ন করা জরুরি সেটার প্রতি আমাদের দাবি থাকবে, এবং আশা করি সরকার সেটাকে বাস্তবায়ন করবে। এবার আসেন জুলাইকে নিয়ে। এই জুলাইয়ের প্রথম দিকে কিছু কটাক্ষ কিছু ব্যক্তি করেছে, সেটা করার পেছনে আমাদের কিছু দায় আছে, আমাদের অনেকের কারণে সে সুযোগগুলো তারা পেয়েছে। কিন্তু আমি বারবার একটা কথা বলি, আমি একটা জায়গায় দাঁড়িয়ে আমি যখন শহীদের কবরগুলোতে যাই, কিংবা আমি জিয়ারতে যখন যাই, আমি মাঝে মাঝে যখনই সুযোগ পাই আমি বিভিন্ন শহীদের কবর জিয়ারত করতে যাই, কারণ আমার চোখের সামনে আমি তাদের মৃত্যু দেখেছি। সেই মৃত্যুর জায়গাটা সে না হয়ে আমার মৃত্যু হইতে পারতো। সুতরাং আমি কবর জিয়ারতে যাই, আমি সেখানে সময় কাটে, একটা দীর্ঘ সময় ধরে কবরগুলোকে আমি ছুঁয়ে দেখি, অনুভব করি। কারণ আজকে আমি চিন্তা করি, আমি মন থেকে অন করি যে এই কবরগুলোতে তো আমিও থাকতে পারতাম, আমাকে কি কেউ দেখতে আসতো? আমার জন্য কি কেউ জিয়ারত করতে আসতো? সুতরাং এরা যে ঘুমিয়ে আছে, এদের তো কোনো স্বার্থ নাই। এই যে 24 বছরের ছেলে 2003 সালে জন্মগ্রহণ করেছে, 2007 সালে জন্মগ্রহণ করেছে, 2011 সালে জন্মগ্রহণ করেছে, তার চেয়েও 6 বছর 7 বছরের বাচ্চারা এভাবে দেশের জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দিয়ে চলে গেল এই জুলাইয়ের জন্য, এই রাষ্ট্রের জন্য, পরিবর্তনের জন্য। আজকে এই জুলাইকে বিভিন্ন জন পতিত স্বৈরাচারের বিভিন্ন লেসপেন্সাররা আজকে জুলাইকে কটাক্ষ করে দেশে বসে সে তার অনলাইনে জুলাইকে কটাক্ষ করে এখনো পর্যন্ত পোস্ট দিতে পারতেছে। আমি আজকে দেশ টিভির এই জায়গায় দাঁড়িয়ে বলে যেতে চাই গোটা বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে, গণঅভ্যুত্থান কোনো নিয়ম মেনে হয় নাই। গণঅভ্যুত্থান জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী এই বাংলাদেশকে মুক্ত করবার জন্য যেভাবে সংগঠিত হয়েছে, ঠিক একইভাবে জুলাইকে যারা কটাক্ষ করতে চাইবে, জুলাইকে যারা অস্বীকার করতে চাইবে, কিংবা জুলাইকে বিভিন্ন ভাষা ইউজ করে জুলাইকে অবনমিত করতে চাইবে, তাদের জিভ টেনে ছিঁড়ে ফেলতে হবে ঐক্যবদ্ধভাবে। আমি সেই প্রথায় বিশ্বাস করি, এবং সরকারকেও বলতে চাই জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে কোনো প্রকার ছাড় কাউকে দেওয়া যাবে না। সেটা আমাদের বাংলাদেশের ঐক্যের প্রতীক, বাংলাদেশের অস্তিত্বের প্রতীক। একদিকে যেমন বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ হয়েছে, এটা যেমন আমাদের জন্য ম্যান্ডেটরি ছিল, এবং সেই স্বাধীনতাকে সংরক্ষণ করবার জন্য এবং এই স্বাধীনতাকে যথাযথভাবে যথামর্যাদায় সমুন্নত রাখবার জন্য এই জুলাই গণঅভ্যুত্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সুতরাং 71 যেমন খুব গুরুত্বপূর্ণ, একইভাবে 24 এ রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। সরকারকেও 24-এর ব্যাপারে যারা কটাক্ষ করবে এদের ব্যাপারে জিরো টলারেন্স নীতি সরকারকে অবশ্যই অবলম্বন করতে হবে। এটাই এই দেশ টিভি টেলিভিশন থেকে সরকারের প্রতি আমার
একজন ছাত্র সংগঠন নেতা হিসেবে না, একজন জুলাইয়ের কর্মী হিসেবে রাজপথে দীর্ঘ সংগ্রাম করেছি, সেটার অভিজ্ঞতার আলোকে সেটাই সরকারের প্রতি আমি বার্তা দিতে চাই। জুলাইয়ের প্রশ্নে কোনো রাষ্ট্র আপোষ হবে না। গোটা বাংলাদেশের ছাত্র সমাজকে বলতে চাই, এই জেনারেশনে 71 সালের মহান মুক্তি, এই নগরী ছিল বুলগাপুর তথা বিদ্রোহের নগরী। এই নগরীতে যুগ যুগ ধরে বিদ্রোহ হয়েছে, যুগ যুগ ধরে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে এই জনপদে তার জেনারেশনরা লড়ে গিয়েছে। 71 সালের পরে 75-এর সিপাহী জনতার বিপ্লব, এরপরে 90-এর যে জেনারেশন, এই জেনারেশন 90-এর গণঅভ্যুত্থান ঘটিয়েছে। এই 90-এর জেনারেশনের পরে আবার যখন ফেসিবাদ ভর করলো, এই জেনারেশন আই হেড পলিটিক্সে ঢুকে গেল। এই জেনারেশন বাংলাদেশ নিয়ে আর স্বপ্ন দেখতে চায় না। ওই জেনারেশনটাই গণঅভ্যুত্থান ঘটাতে প্রধান সহায়ক হিসেবে ভূমিকা রেখেছে। তার মানে এই যে আমাদের যে জেনারেশন, জেনজি জেনারেশন, এদের এই রাষ্ট্রের প্রতি মালিকানা তৈরি হয়েছে। পুরো জেনজি জেনারেশনকে বলতে চাই, জুলাইকে সমুন্নত রাখতে হবে, ঐক্যবদ্ধভাবে। আমাদের ভিতরে অনেক ডিবেট হবে, আমরা কার অবদান কতটুকু, কে কোথায় ছিল ছিল না, নানান ধরনের ডিবেট আমরা করব, কিন্তু জুলাই যখন আসবে আমরা ঐক্যবদ্ধ থাকবো। জি, আবিদুল ইসলাম খান, আপনাকে ধন্যবাদ। মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে আমি সেম প্রশ্ন করতে চাই যে আসলে আমরা কি আসলে জুলাইয়ের সীমানা নির্ধারণ করব আগে, নাকি বাস্তবায়ন করব? যেমনটি আমরা ফেসবুকে দেখছি বিভিন্ন ধরনের অশালীন বক্তব্য বা অশালীন ওয়ার্ড ইউজ করা হচ্ছে, এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন, কি বলবেন? দেখেন, আমাদের সমাজে যুগে যুগে অশালীনতার একটা জায়গা ছিল, কারণ অশালীনতারও একটা এক শ্রেণী দর্শক আছে। দেখবেন অশালীনতা যে করছে তার ফলোয়ার, তার আলোচনা, তাকে নিয়ে উত্তাপ অনেক বেশি। শালীন কথা বললে খুব উত্তাপ নাই। দেখবেন আবিদের আজকে যে জিপ টেনে ফেলার কথা বলেছে না, এটাই কিন্তু বেশি ফোকাস হবে আজকে, যে আবিদ এটা বলেছে। কিন্তু সে যে আগে অনেকগুলো যৌক্তিক কথা বলেছে, সেগুলো কিন্তু খুব বেশি ফোকাসড হবে না একটা শ্রেণীর কাছে। তা আমি আপনাকে যেটা বলি, যে আমাদের জুলাইটা, এটা পৃথিবীতে একটা অপরূপ একটা আন্দোলন। আপনি দেখবেন শুরুটা হয়েছে কি, শুরুটা হয়েছে একটা সেটেলড ইস্যু, যে আমাদের কোটা, শেখ হাসিনা কোটাটা বাতিল করে দিয়েছিলেন। ছাত্ররা কিন্তু কোটা বাতিল চায় নাই, ছাত্ররা চেয়েছিল কোটা সংস্কার। উনি খুব নিজের বৈষম্য হচ্ছিল, কোটা বৈষম্য হচ্ছিল, একটা সংস্কার করার কথা বলেছিল, কিন্তু উনি পুরো কোটাই বাতিল করে দিলেন। তারপরে যেটা করলেন, যেটা পৃথিবীতে হয় না, সরকার সাধারণত নিজে কখনো সরকারের বিরুদ্ধে মামলা করে না, ঠিক আছে, কারণ সরকারই তো কোটা বাতিল করেছে। সরকার করলো কি, নিজেরাই নিজেদের বিরুদ্ধে একটা মামলা করিয়ে আর্টিফিশিয়াল সে কোটাটা আবার পুনরুদ্ধার করলো, পুনরায় কোটাটা আরোপ করার একটা আদালতকে দিয়ে নির্দেশ আনলো। এটার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে একটা নির্দলীয় অল অ্যালায়েন্স তারা একটা মুভমেন্ট শুরু করলো। তাদের দাবি ছিল যে আদালতের মাধ্যমে এই কোটা ফিরিয়ে আনা চলবে না। এই আন্দোলনটাকে মিসহ্যান্ডেলিং করে, মেরে কেটে, তাদেরকে রাজাকারের নাতিপুতি ডেকে, তাদেরকে শাটডাউন করে, ইউনিভার্সিটি বন্ধ করে দিয়ে, ছাত্রীদের উপরে নৃশংস হামলা চালিয়ে আন্দোলনটা আস্তে আস্তে ছড়িয়ে পড়লো। এবং এরপরে কোথায় গেল, হত্যা, হেলিকপ্টার থেকে গুলি, তারপরে আপনার বিভিন্ন জায়গায় ছাত্রীদের, মায়েদের, বোনদের উপরে অত্যাচার, এগুলো এমন জায়গায় গেল, আপনি দেখবেন আস্তে আস্তে এখানে রাজনৈতিক দল, শ্রমিকরা, কৃষকরা, ডাক্তাররা, আপনার শিল্পীরা, সাহিত্যিকরা, খেলোয়াড়রা আস্তে আস্তে সবাই একমত হয়ে গেল, আসলো। এই যে দল মতের ঊর্ধ্বে উঠে সবাই আসলো, গণরূপ পেয়ে গেল সেটা। এবং আপনি দেখবেন যে জীবনে কখনো মিছিল করে নাই, যে জীবনে কখনো রাজপথে নামে নাই, এরকম মায়েরা, ছাত্ররা, বাচ্চারা নেমে এসেছে, কখনো কেউ কল্পনাই করেনি। এখন দেখেন মজার ঘটনা, এই যে আস্তে 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 মানুষ সম্পৃক্ত হলো, আস্তে আস্তে গণজোয়ার তৈরি হলো, মানুষের জনপদ ভেসে গেল। এরপরও একটা অংশ রয়ে গেল যারা এই জুলাইকে ওন করতে পারলো না, ঠিক আছে, তাদের একটা অংশ পালিয়ে গেল, আরেকটা অংশ নিশ্চুপ হয়ে গেল, চুপ হয়ে গেল, আত্মগোপনে চলে গেল। তারা একটিবারের জন্য শেখ হাসিনার এই হত্যাকাণ্ড যজ্ঞের বিরোধিতা করে নাই। এত মানুষ নামলো, এত রক্ত মানুষকে ছুঁয়ে গেল, এত মায়ের কান্না মানুষকে, ওই যে আবু সাইদের গুলি এদের হৃদয় মর্মভেদ করে নাই, কিংবা মুগ্ধের পানি পানি চিৎকার এদের কানে পৌঁছে নাই, আসাবুল ইয়ামিনকে যে পুলিশের এপিসি থেকে নৃশংসভাবে ফেলে দেওয়া হলো, আশুলিয়ায় যে আপনার গুলি করে পুড়িয়ে দেওয়া হলো লাশ, এদের মনের মধ্যে একটু হৃদকম্পন হয় নাই। ওই অংশটাই এখন, যখন আমরা একটা গণতান্ত্রিক জায়গায় আসছি, যখন দেশটা একটু আমাদের মধ্যে একটা তর্ক হচ্ছে, ঠিক আছে, পার্লামেন্টে বিতর্ক হচ্ছে, আমাদের অবদান নিয়ে বিতর্ক হচ্ছে, ওই নৃশংসতা সত্ত্বেও যাদের হৃদয়ে দোলা দেয় নাই, কিছু শিল্পী, কিছু সাংবাদিক, কিছু লেখক, কিছু ওই ধরনের বুদ্ধিজীবীরা, তারা এখন আস্তে আস্তে জুলাইকে হেয় প্রতিপন্ন করে কথা বলা শুরু করছেন। আমি কিন্তু এতে বিচলিত না, কারণ ওই লোকগুলো, এরকম কিছু লোক 71 সালেও ছিল, যারা পাকিস্তানিদের 25শে মার্চের গণহত্যার পরও
তারা এটাকে গণহত্যা বলতে চান নাই। ঠিক আছে, ঠিক একই জিনিস আমরা এখনো দেখছি যে এত অন্যায়, অত্যাচার, লুটপাট, ভোট কারচুপি, মানুষ হত্যা, লাশের বন্যা বয়ে দেওয়ার পরও কিছু লোকের কাছে এখনো তারা জুলাইকে গ্রহণ করতে পারছেন না। তো পৃথিবী তো এটাই তো নিয়ম, পৃথিবীর সব কিছু শয়তানের অনুসারী কিছু থাকতে হবে না। তো আমি তাদেরকে শয়তানের অনুসারী হিসেবে মনে করি। তবে আমার একটা দ্বিমত আছে আবিদের সাথে। আমি মনে করি এই নিউ জেনারেশনকে এই ফাইটটা করতে হবে যুক্তি দিয়ে। যারা ধরেন, আমি নাম উচ্চারণ করতে পারি কিন্তু আমি উচ্চারণ করতে চাই না, যে সমস্ত শিল্পীরা জুলাইকে খুব কদর্যভাবে বাজে ভাষা নিয়ে আঘাত করেছে, এখন জুলাইকে যারা অন করে তারাও যদি তাদেরকে পাল্টা কদর্যভাবে আঘাত করে এই যুদ্ধে, তাহলে কিন্তু আমরা জয়ী হতে পারবো না। আমাদেরকে তাদের এই কদর্যটা তুলে ধরতে হবে যে এই দেখেন এই লোকগুলোই কোনোদিন শেখ হাসিনাকে স্বৈরাচার বলে নাই, এই লোকগুলোই কখনো শেখ হাসিনাকে ভোটচোর বলে নাই, এই লোকগুলো কখনোই বলে নাই হেলিকপ্টার থেকে শিশুকে কেন হত্যা করা হয়েছে, এই লোকগুলো কখনোই প্রশ্ন তোলে নাই যে রিয়া গুপ্ত তার বারান্দায় বসে তার মায়ের কোলে দুধ খাওয়ার কথা ছিল, সে বারান্দায় দাঁড়িয়ে ছিল, সে কেন হত্যা হলো জুলাই আগস্টে? সে কি কোটা বোঝে না সে কোনো নির্বাচন বোঝে? এই যাদেরকে ছুঁয়ে নাই, স্পর্শ করে নাই, এদের সাথে লড়াইটা করতে হবে যুক্তি দিয়ে, এদের সাথে লড়াইটা করতে হবে আর্গুমেন্ট দিয়ে। আমি আপনাকে চ্যালেঞ্জ করতে চাই, এই যারা আজকে জুলাইকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে নানাভাবে, আমরা যদি যুক্তি দিয়ে লড়াই করি, আমরা যদি ওদের ওই চোরাগুপ্তা পথে, ওদের যে বাঁকা পথে ওরা আমাদেরকে নিয়ে যেতে চায়, যে সে মনে করে যে সে যদি আমাকে একটা অশ্লীল ভাষায় গালি দেয়, আমারও হাজার লোকেরা তাকে অশ্লীল ভাষায় গালি দেবে, তখন তারা আমাদের দিকে আঙুল তুলবে যে ওই দেখো তারা কত অশ্লীল, তারা একজন নারীকে অশ্লীলভাবে কথা বলছে। এই ফাঁদে আমাদেরকে পা দেওয়া যাবে না। এবং আমি মনে করি আমাদের এই নতুন লড়াইটা আমরা করব। হয়তো প্রাথমিকভাবে আমাদের অনেক ভুল ত্রুটি হচ্ছে, কিন্তু আমরা আস্তে আস্তে অর্গানাইজড হব এবং এই জুলাইয়ের বিরুদ্ধ শক্তি যাদের হৃদয়, এটা মানে কি বলবো, আমি কার সাথে তুলনা করবো আমি বুঝতে পারছি না। আমি সীমারের সাথে তুলনা করতে পারি, যে মানে আমাদের প্রিয় নবীর ওই যে দৌহিত্রকে হত্যা করেছে নৃশংসভাবে, এই সীমারদেরকে যুক্তি দিয়ে আমরা ইনশাল্লাহ পরাজিত করব এবং এরা পরাজিতই হবে। এবং পরাজিত হবে শুধু তা না, এরা পালিয়েও যাবে। জি, আপনাকে ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু। আমরা এখন আবিদুল ইসলাম খান আপনার কাছে যেতে চাই। আসলে গণ অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আসলে আপনি কিভাবে দেখছেন? দেখেন, গণঅভ্যুত্থান যেটা সংগঠিত হয়েছে, আমি শুরুতে ওই যে ভাইয়ের, হ্যাঁ আমি ভাইয়ের একটা জিনিস একটু মানে ইয়ে করে দেই। টেনে জিভ ছিঁড়ে ফেলার মানেটা হচ্ছে যে তার জিভ দা দিয়ে কেটে ফেলা না। ব্যাপারটা হচ্ছে যে আমরা ঐক্যবদ্ধভাবে যখন তার এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, সরকার যেন সেভাবে জিরো টলারেন্স নীতি নিতে বাধ্য থাকে, সেটা কি বলা হয়, সেটা কি বলা হয়। আমি বলছি তোমার এই কথাটাকেই ওরা খুব আলোচনায় তুলবে আর কি। যাক, এখন কথা হচ্ছে যে আপনি কি প্রশ্ন করেছিলেন? জুলাই রাজনৈতিক দল, রাজনীতির আসলে হ্যাঁ রাজনৈতিক। আচ্ছা, আমি যেটা বলতে নিয়েছিলাম এর আগেও, সেটা হচ্ছে জুলাই কিন্তু আমাদের সবার, জুলাই কারোর একক না। এবং আমি যে আজকে এখানে দাঁড়িয়ে আছি, 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনার পতনের আন্দোলন চালিয়েছি এবং 2024 সালের গণ অভ্যুত্থান যখন গণ আন্দোলন শুরু হলো, এই গণ আন্দোলনটাকে গণ অভ্যুত্থান রূপ দেওয়ার জন্য আমার জায়গা থেকে যতটুকু করা প্রয়োজন আমি আমার দায়িত্ব পালন করেছি 5 আগস্টের সেই আহ্বান পর্যন্ত। যখন হাসিনা চলে গেল, হাসিনা চলে যাওয়ার পরে আমার সবসময় আমি স্বপ্ন দেখতাম, যেদিন হাসিনা চলে যাবে, আমার জুনিয়রদের সাথে আপনি ক্রস চেক করলেই জানতে পারবেন যে আমি বলেছিলাম যে হাসিনা যেদিন চলে যাবে, আমি যে জায়গায় থেকে আমি রাজপথে প্রথমে ঘুমাবো। আমি ঠিক সেদিন কাদার মধ্যে শাহবাগ থানার সামনে আমি রাজপথে ঘুমাইছি 40 থেকে 45 মিনিট, ঘুমিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা করেছি। আমি এই গণঅভ্যুত্থান সংগঠিত হয়ে যাওয়ার পর দিন আমি সরকারে যাইনি, এখনো পর্যন্ত আমি সচিবালয়টা যথাযথভাবে সচিবালয়ের গেটটা পর্যন্ত এখনো পর্যন্ত আমি চিনি না। লাস্ট একদিন একজনকে একটা বই দেওয়ার জন্য আমি সচিবালয়ে গিয়েছিলাম আমার জীবনে এই প্রথম একবার, এবং এই লাস্ট কয়েকদিন আগে। তার মানে কি, টেন্ডার বাণিজ্য থেকে শুরু করে যত ধরনের সরকারি সহযোগিতা প্রয়োজন কোনো জায়গায় পরের দিন কিন্তু আমি যাইনি। সুতরাং এই গণঅভ্যুত্থানকে ব্যবহার করে যে আমাকে এটা দিয়ে দাও, আমাকে এটা দিয়ে দাও, আমাকে ওইটা দিয়ে দাও, আমাকে এটা দিয়ে দাও, এই যে একটা টেন্ডেন্সি তৈরি হয়েছিল যে সমন্বয়কদেরকে কেন্দ্র করে, ওই জায়গাটা থেকে এবং এইটাকে তারা বাস্তবায়ন করতে গিয়ে বিভিন্ন সংগঠনের যে অবদানগুলোকে সেগুলোকে সংকুচিত করে ফেলা হয়েছে, বিভক্তি তৈরি করা হয়েছে, সেই সূচনাটা তারা করেছে। এখন তারা সূচনা করেছে বলে আমরা যে বসে আছি ব্যাপারটা তা না। জুলাইয়ের যে চেতনা সেটাকে বাস্তবায়ন করবার জন্য আমরা আমাদের জায়গা থেকে সামগ্রিকভাবে জুলাইটাকে লেখবার জন্য, জুলাইটাকে ডকুমেন্ট করার জন্য আমরা চেষ্টা চালিয়ে গিয়েছি।
রাখে। আমি লাস্ট 2 দিন আগেও একটা সাক্ষাৎকারে বলেছি, আজকেও বলে যাচ্ছি, আমি চাই সরকারের উচিত জুলাইটাকে জীবন্ত রাখার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করে। উদ্যোগটা কিভাবে নিতে পারে? জুলাই জাদুঘর তৈরি হয়েছে, কিভাবে হয়েছে ভাই আমাদেরকে বলেছে, আমরা সাক্ষী দিতে গিয়েছি কিনা। বিগত ইন্টারিম সরকারের আমলে আমরা যে জুলাইয়ে সম্পৃক্ত ছিলাম সেই স্বীকৃতি দূরের কথা, আমাদেরকে তারা চিনতেই চায় না। আমরা কিভাবে যাব, কাকে খুঁজে যাব সাক্ষী দেওয়ার জন্য? আমাদের কাছ পর্যন্ত তো আসেই নাই। আমরা গেলেও আমাদেরকে অ্যাকসেপ্ট করার মতো পরিস্থিতি সেখানে ছিল না, কার কাছে যাব? তো এখন কথা হচ্ছে যে জুলাই জাদুঘর যে করা হয়েছে, কিংবা জুলাই জাদুঘরের কি কর্নার করা হয়েছে, কিভাবে তৈরি করা হয়েছে, তার সম্পর্কে আমার তেমন কোনো কনসেপ্ট নাই। কিন্তু আমি চাই জুলাই জাদুঘরের একটি ওপেন গবেষণাগার থাকুক, যেখানে যেমন আমি আবিদের হিস্ট্রি আমি এখানে দাঁড়ায় বলতে পারতেছি, তাই দেশ জানে, ভাইয়ের হিস্ট্রি জানে, আপনি আপনার হিস্ট্রি জানে, কিন্তু এই মফস্বলের অসংখ্য অগণিত ছেলে মেয়ে আছে, তাদের ভূমিকা ছিল, অসংখ্য মুরব্বী আছে, তাদের ভূমিকা ছিল, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের ভূমিকা ছিল। এগুলোকে হিস্ট্রি করা দরকার, এগুলো ডকুমেন্টেশন করা দরকার। এই জন্য একটা ওপেন গবেষণাগার প্রয়োজন, যেখানে এসে সেগুলো সে তার অভিজ্ঞতা লিখবে এবং সেটাকে যাচাই বাছাই করার মধ্যে স্থায়ীভাবে জুলাই জাদুঘরে যেন স্থান দেওয়া হয়, যেন পরবর্তী জেনারেশন এই হিস্ট্রিগুলো যখন যোদ্ধাদের জীবন্ত ইতিহাস যখন পড়বে তখন সে জুলাইকে অনুভব করতে পারবে। এভাবে গোটা বাংলাদেশ ব্যাপী একটা কল করে জুলাইয়ের হিস্ট্রিটাকে ডকুমেন্টেশন করা উচিত বলে আমি মনে করি। তবেই জুলাইয়ের যথাযথ চেতনা বাস্তবায়নের পথে আমরা অগ্রসর হব। আমরা যদি জুলাইয়ের যোদ্ধাদের ইতিহাসই যদি ডকুমেন্টেশন না করতে পারি, আমরা যদি সেটাকে পরবর্তী প্রজন্মের জন্য আমরা দৃষ্টান্তই স্থাপন করতে না পারি, আপনি কয়েকজন শহীদ আর কয়েকজন আহতর জামা কাপড় নিয়ে তুলে এখানে রেখে দিয়েছেন আর 2-1টা কাজ করছেন ফেসিবাদের আমলের, এটা তো পরিপূর্ণ জুলাই না। সুতরাং জুলাইকে যদি আপনি যথাযথভাবে উপস্থাপন করতে চান, দল মত নির্বিশেষে প্রতিটা সেক্টরের প্রতিটা অর্গানের মানুষকে একত্রিত করে সিদ্ধান্ত নেন এবং সকলকে এখানে সামগ্রিকভাবে নিয়ে আসেন, যেন গোটা বাংলাদেশের জুলাইটা এক দৃষ্টিতে জীবন্ত থাকে। সুতরাং এটার জন্য আমাদের উদ্যোগ প্রয়োজন, ইন্টারিম আমলে নেয় নাই, আমি আশা করি বর্তমান সরকার সেটা নেবে। আমি একজন ছাত্রনেতা হিসেবে আমার যে কনসেপ্ট, সেই কনসেপ্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করব। জি, আব্দুল ইসলাম খান, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে মুজিবুর রহমান মঞ্জু, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।